বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরি সেট আপ হলে দেখবেন যে আশেপাশে কান্নাকাটি শুরু হচ্ছে। গ্রাউন্ড ট্রুপসের কথা যেটা বলা হচ্ছে বুটস অন সয়েল, এইটা আমার মনে হয় যে খুব একটা সুবিধা হবে না। এবং আয়রন ডোম হয়তো পুরোপুরি effective না হয়ে গেছে মোটামুটি। সো এখন না মোটামুটিও তো মানে এখনো না হলে তো আরো অনেক বেশি তত বটে, কিন্তু সেখানে তো একটা বড় জায়গায় ছিল যে রাশিয়া থেকে তেল কেনা যাবে না। আবার আপনি বলছেন না আমি পারমিশন দিচ্ছি তুমি 3 মাস ধরে তেল কেনো। আরো খুব জটিল আকারটা ধারণ করেছে, কারণ ইয়েমেন এই যুদ্ধে এখন যুক্ত হয়ে গেছে। তো আপনি যখন রিল্যাক্স মোডে ট্রল করছেন তার মানে হলো কোনো অবস্থাতেই এটা পারবে না, যে কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া তো তাদের পক্ষে এখানে আসা সম্ভবই ছিল। বিডি জবস প্রেজেন্টস মিডল অফ ওয়ার অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহিম মাশরুল। ভিউয়ার্স, ইরান যুদ্ধ পরিস্থিতি প্রতিদিন খারাপের দিকে যাচ্ছে। কোনো পক্ষ থেকে এই যুদ্ধে ছাড় দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ? কবে শেষ হবে এই যুদ্ধ? যুদ্ধ শেষ হলেও আমরা কি কোনো নতুন বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছি, নাকি আগের ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে? আমাদের দেশের জন্য এই যুদ্ধের ইম্প্যাক্ট কি শুধু অর্থনৈতিক, নাকি নতুন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের অনেক কিছুই নতুন করে চিন্তা করার আছে? এসব বিষয় নিয়ে আলোচনা করব আজকে অতিথির সাথে। আজকে আমাদের অতিথি অধ্যাপক শাহাব এনাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতা করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সেরও প্রধান। ভূ রাজনীতি নিয়ে তিনি নিয়মিত গবেষণা করেন, লেখালেখিও করেন। শাহাব এনাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাশরুফ ভাই। ডক্টর সাহেব, আমরা প্রথমেই একটু আলোচনা করব বর্তমান যুদ্ধের অবস্থা নিয়ে। প্রতিদিনই আসলে যুদ্ধের সিচুয়েশন পাল্টাচ্ছে। তো এখন আমরা যেই মুহূর্তে কথা বলছি, সেই মুহূর্তে এই যুদ্ধের অবস্থা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। যুদ্ধ এখন এমন একটা পরিস্থিতিতে গেছে যেখানে সবার জন্যই এটা আসলে জিরো সাম গেম বলতে আমরা যেটা বোঝাই, যে কারোরই আসলে এখন আর মানে রিটার্ন করার কোনো সুযোগ নাই, যেটাকে পয়েন্ট অফ নো রিটার্নও বলে। কারণ আপনার একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে তো তাদের যে একজন ইন্টেলিজেন্স চিফ বোধহয় রেজিগনেশন দিলেন, দ্যাট ইজ অলসো অ্যান ইন্ডিকেটর যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে যে সিচুয়েশন এবং ইন্টেলিজেন্স অথরিটি যদি রেজিগনেশন দেয়, তার মানে হলো যে বড় রকমের একটা ঘাটতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও তৈরি হয়েছে। সেই সাথে যদি আমরা ইরানের দিকেও দেখি, যে ইরানকে যে বারবার সিজ ফায়ারের কথাটা বলা হচ্ছে, সেই সিজ ফায়ার ইরানের পক্ষে আসলে অ্যাকসেপ্ট করা সম্ভব না। কারণ এই সিজ ফায়ার হলে পরে ইরান যেটা মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার নতুন করে রিগ্রুপিং করবে, রিআর্মামেন্ট হবে। ডিসআর্মামেন্ট তো আর হচ্ছে না, সো রিআর্মামেন্ট হবে। সুতরাং এইটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে একটা সময় দিবে, এবং সেই সময়ে তারা আবার তাদের মিসাইল ক্যাপাবিলিটি এগুলিকে আবার মানে নতুন করে স্টক পাইলিং করার জন্য কাজ করবে। সুতরাং ইরানের জন্য আসলে সরে আসাটা সম্ভব না। আরও খুব জটিল আকারটা ধারণ করেছে, কারণ ইয়েমেন এই যুদ্ধে এখন যুক্ত হয়ে গেছে। ইরাককে যদিও ট্রাম্প নিজেই বলেছেন যে ইরাকের কুর্দিদেরকে ইরানের বিরুদ্ধে লড়ার জন্য অস্ত্র পাঠানো হয়েছে, কিন্তু কুর্দিরাই বলছে যে না, এই ধরনের কোনো কিছু পাঠানো হয় নাই। ফলে এখানেও দেখেন যে ইরাককে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আস্থার জায়গাটা ছিল সেটাও কিন্তু মোটামুটি এখন নড়বড়ে। ইরাক ইটসেলফ তো খুব ডিভাইডেড। এক্স্যাক্টলি, এই সেক্টরিয়ান ডিভিশনে ফলে ইরানের বিরুদ্ধে না গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যে কাজ করবে না, এটা মোটামুটি এখন নিশ্চিত হয়ে গেছে। এবং সেই সাথে হুতিদের বলেন কিংবা এইদিকে লেবাননে যে ধরনের গ্রাউন্ড অ্যাটাকগুলি হচ্ছে, এই গ্রাউন্ড অ্যাটাকগুলির ফলে খুব স্বাভাবিকভাবে কাশেম সোলেমানি একসময় যে একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন হেজবুল্লাহ থেকে শুরু করে হামাস, এটা যদিও এখন আগের চেয়ে অনেক উইক হলেও এসেনশিয়ালি তাদের যে কার্যক্ষমতা সম্পূর্ণ সরে গেছে তাও না। সুতরাং সেই দিক থেকে যদি চিন্তা করেন যে রাষ্ট্রবাদে যে নন স্টেট অ্যাক্টরগুলি আছে, সেগুলিও কিন্তু এখন বড় রকমের এখানে জড়িয়ে গেছে। সৌদি আরব, কুয়েত, গালফ রাষ্ট্রগুলি, কাতার, প্রত্যেকেই এখন শঙ্কায় আছে। কারণ এই সপ্তাহেই ইরানের যে সাউথ পার্স গ্যাস ফিল্ডগুলি আছে, সেগুলিতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আঘাত হানে। তো যে কারণে ওখানে সিভিলিয়ান ইলেকট্রিসিটি সাপ্লাই ডিসরাপশন হচ্ছে। এখন ইরান বলছে যে তোমরা তো সিভিলিয়ান ডিসরাপশন করছো,
এটা কিন্তু যথেষ্ট ইরানকে যুক্তি দিবে যে যেহেতু তার সিভিলিয়ান লাইফ ডিসরাপ্টেড হচ্ছে, এটার কারণে খাবার থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন এবং ইলেকট্রিসিটি না থাকলে যাওয়া হয়, সুতরাং তার জন্য যথেষ্ট এখন একটা বড় রকমের যুক্তি তৈরি হবে যে এই ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট বলেন, যেগুলিতে 90% পানি আসে, মেইনলি বাহরাইন, কুয়েত, এদেরকে যেখানে, কারণ ইরান প্রথম দিন থেকে বলে আসছে যে তাদের বিরুদ্ধে যুদ্ধটা না, যুদ্ধটা হলো তারা যাদেরকে ওখানে সামরিক ঘাঁটি করতে দিয়েছেন। সুতরাং সেই জায়গাতেও আমার মনে হয় যে একটা বড় রকমের দুশ্চিন্তার জায়গা শুরু হয়েছে যে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র যদি সিভিলিয়ান ডিসরাপশনে যায়, খুব স্বাভাবিকভাবেই ইরান ও সিভিলিয়ান ডিসরাপশনে যাওয়াটা খুবই স্বাভাবিক। আর সবচেয়ে শঙ্কার জায়গা সেটা হলো যে ইরানের বুশেরে যে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে আঘাত আনার চেষ্টা করা হয়েছে। এখন যেটা IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির একটা বড় কনসার্ন এখন মাথা ব্যথা হয়ে গেছে যে নিউক্লিয়ার সেফটি নিয়ে, এবং এই নিউক্লিয়ার সেফটি যদি না থাকে, খুব স্বাভাবিকভাবেই আপনার এই কন্টামিনেশন বা রেডিয়েশন বা যেটাই বলেন না কেন, পানিতে চলে আসবে এবং পানিতে চলে আসলে বাতাসের কারণে যে আপনার রেডিয়েশন মুভমেন্ট, পানির কারণে যে রেডিয়েশন মুভমেন্ট, সেটা খুব স্বাভাবিকভাবেই এই পুরো অঞ্চলটাকে একটা বড় রকমের অস্থিতিশীলতার দিকে ছেড়ে দিবে, কারণ আপনার সেখানে হেলথ ইস্যুস থেকে শুরু করে সবকিছুই আসবে। মানে এই জায়গাটাতে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আসলে মানে সবচেয়ে বেশি যদি দেখি আপনি ইরানিয়ান মিসাইল যে জায়গাগুলোতে অ্যাটাক করছে, মেইনলি বাহরাইন, কুয়েত, তারপরে UAEর যে দুবাই, শারজা বা এই জায়গাগুলিতে, ওমানও কিছু আসছে আর কি। তো এই ক্ষেত্রে কি আবার দেখা যাচ্ছে যে এটা বলা হচ্ছে যে সৌদি ইজ নট ভেরি মানে কিন যে যুদ্ধটা তো তাড়াতাড়ি যাক, কিন্তু আবার বাহরাইন, কুয়েতের মতো ছোট দেশগুলোর অলমোস্ট তাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেটে চলে আসছে। তো এখন সেই জায়গাটাতে সৌদি কিন্তু ডাইরেক্ট ইম্প্যাক্টও কম পড়ছে, যেরকম আসলে সৌদি আসলে ইম্প্যাক্টটা পড়া শুরু করবে এই কিছুদিনের মধ্যে। এটা হলো যে আবার তেলের দাম বাড়লে কিন্তু সৌদি আবার একদিক থেকে বেনিফিটেড হয়। এখানে মুশকিলটা অন্য জায়গায় হচ্ছে, সেটা হলো তেলের দাম বাড়লেও তার যে সাপ্লাই রাউট, তো তার দুই দিক থেকে চোখ পয়েন্টের মধ্যে আছে। একটা হলো আপনার অবভিয়াসলি আপনার হরমুজ থেকে, আর আরেকটা হচ্ছে বাবে মান্ডব। কিন্তু সৌদির বোধহয় বেশি হরমুজ থেকে যায় না, মানে মেইনলি বাবে মান্ডব। এখন বাবে মান্ডবের ক্ষেত্রে মেইন ইস্যুটা হচ্ছে যে সেইখানে ইয়েমেন, হুতি। এখন ইয়েমেনের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে ইয়েমেনে মানে যখন সৌদি লেড কোয়ালিশন আঘাত আনলো এই ইয়েমেনের ভেতরে, তখন কিন্তু মানে ইয়েমেন সাফার্ড আ লট, এবং এই সাফারিংসের ক্ষেত্রে একটা বড় যুক্তি তাদের এই যুদ্ধে মানে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে, তারা বলছিল যে মানে ইয়েমেনে যখন মেডিকেল সাপ্লাইস পাঠানো হচ্ছিল, খাবার পাঠানো হচ্ছিল, এগুলি কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, এবং অনেক ক্ষেত্রে এগুলি জাহাজ থেকেই ফেলে দেওয়া হয়েছে। সুতরাং তাদের যে ওই যে মেমোরি অ্যান্ড ট্রমা, ফলে আপনার এই বাবুল মান্ডব বা রেড সি, এই চোক পয়েন্টে কতটুকু রেজিস্ট্যান্স আসবে তার উপরে ডিপেন্ড করে সৌদি আরবের ভবিষ্যৎ পরিকল্পনাগুলি। দ্বিতীয়ত, সৌদি আরবের একটা বড় জায়গা ছিল যে ইরানের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ঘাটতি ছিল, যেটা নর্মালাইজেশন করার চেষ্টা করা হচ্ছিল, তবে এখন নিশ্চিতভাবে আর নর্মালাইজেশনের কোনো জায়গা নাই। সুতরাং সৌদি আরবকে এখন তার যে স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনের ক্ষেত্রে ইরানের পক্ষে দাঁড়ানোর মতো তার কোনো ক্যাপাবিলিটি নাই। ফলে সৌদি আরবকে এখন অনেক কিছুই ভাবনা চিন্তা করতে হবে যে আসলে মার্কিন সরকার তাকে কতটুকু সাস্টেইনেবল সাপোর্টটা দিতে পারবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে ইরানের ওয়ার স্ট্র্যাটেজি একটা হলো হরাইজন্টাল মানে হলো যে সে কোনো অবস্থাতেই মিলিটারি ক্যাপাসিটির দিকে ফোকাস করছে না, সে ফোকাস করছে হলো ইনস্টেবিলিটি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ইকোনমিকের ক্ষেত্রে। ফলে হরাইজন্টাল করতে গেলে আপনার সব দেশকে এখানে টেনে আনতে হবে। আর তার ভার্টিক্যাল ক্যাপাসিটি যেটা এসেনশিয়ালি মিসাইল থেকে শুরু করে বা হার্ড পাওয়ার যেগুলি আছে, সেগুলির ক্ষেত্রেও তার যে দুর্বলতা আছে সেটাও বলা যাবে না। কিন্তু নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে টেকনোলজিক্যাল সুপেরিয়রিটি আছে, সেই জায়গাতে তাদের সাথে একটা অ্যাসিমেট্রি থাকলেও এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সবচেয়ে বড় ঘাটতি হলো যে মানে এই যে মিসাইল প্রোটেকশন তৈরি করা বা মিসাইল বা আর্মামেন্টসগুলিকে তৈরি করা, সেই জায়গায় তাদের একটা বড় রকমের ডিপ্লিশন বারবার হয়ে যাচ্ছে, যেটা ইরানের ক্ষেত্রে না। এবং ইরানের আরেকটা বড় বিষয় হলো যে ইরানের যদি আপনি জিওগ্রাফি দেখেন,
এই জিওগ্রাফিতে যে গ্রাউন্ড ট্রুপসের কথা যেটা বলা হচ্ছে বুটস অন সয়েল, এইটা আমার মনে হয় যে খুব একটা সুবিধা হবে না, কারণ বিকজ অফ দি টপোগ্রাফি। এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মনে করছেন যে বারবার বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন। আজকেও তো বোধহয় ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেন একটা বিষয় যে আলটিমেটলি ইরানিয়ানরা শক্ত, টাফ পিপল টু ডিল উইথ, তাই না, মানে কেপেবল। তো এই যে একসেপ্ট করে নেওয়া যে ইরান ইজ নো লঙ্গার মানে গেলাম আর দখল করলাম, সেই জায়গা থেকেও তারা সরে আসছেন। তার মানে এই মিলিটারি ক্যাপাবিলিটির ক্ষেত্রেও আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই শঙ্কিত। মানে এটা কি তারা আন্ডার এস্টিমেট করেছে? না, নিশ্চিত, কারণ এখানে তো মূলত এই যুদ্ধের ক্ষেত্রে একটা বড় অংশইতে আছে হলো ইসরায়েল, এবং ইসরায়েলের ক্ষেত্রে যে জিনিসটা দেখা হচ্ছে যে ইসরায়েলি ইন্টেলিজেন্স বলেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স বলেন, সেটা তো আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এখন বড় রকমের ধাক্কা আসছে। একসময় তুলসী কাবার্ড কিন্তু বলেছিলেন যে ইরানের নিউক্লিয়ার সক্ষমতা নাই, এবং সেটার ক্ষেত্রে যদি আপনি ইমাম খোমেনি যিনি ছিলেন, আয়াতুল্লাহ খোমেনি, এবং আয়াতুল্লাহ খোমেনিও কিন্তু ফাতওয়া দিয়েছিলেন যে মানে এটা লিগাল না, মানে ইসলামিকভাবে লিগাল না ইয়ের জন্য, ইরানের জন্য নিউক্লিয়ার টেকনোলজি বা নিউক্লিয়ার ওয়েপন্স অ্যাকোয়ার করা, কারণ এটা হলো মাস ডিস্ট্রাকশনে। ফলে এই আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পরে যখন মোস্তফা খোমেনি আসেন, তার জন্য তো আর এই ফতোয়া অ্যাকসেপ্টেবল না। ফলে এখন তুলসী গ্যাবার্ড যখন বলেছিলেন যে ইরানের নিউক্লিয়ার ওয়েপন এনরিচমেন্টের সুযোগ খুব বেশি একটা নাই, এবং সেই সাথে কিন্তু গালফ দেশগুলির সাথে কথাবার্তা হচ্ছিল, নেগোসিয়েশনটা হচ্ছিল, অলমোস্ট একটা ডিল পর্যায়ে চলে গেছিল, এবং এই ডিল পর্যায়ে যখন চলে যায় তখনই এই যুদ্ধটা শুরু হয়। ফলে ইরানের ক্ষেত্রে একটা বড় চিন্তার জায়গা হলো যে আসলে কতটুকু কনফিডেন্স মানে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে রাখা যাবে। এখন এই যে ইন্টেলিজেন্স ফেইলিয়ার বলবো নাকি ইন্টেলিজেন্স ঘাটতি বলবো, নাকি ইন্টেলিজেন্সকে বাইপাস করা হয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, সেটা এখন দেখার বিষয়। আপনি এই যে আজকে যেটা বললাম যে তাদের ইন্টেলিজেন্স, আমি ভুলে গেছি কে, মানে যে রেজিগনেশন দিলেন, তিনিও কিন্তু বলেছেন যে ইরানের এই যুদ্ধে আসলে নিউক্লিয়ার কোনো ইস্যু ছিল না। এবং সেই জায়গাতেও যদি দেখেন আপনি আলটিমেটলি তুলসী গ্যাবার্ড পরবর্তীতে বলেছে যে পাকিস্তান, চায়না, নর্থ কোরিয়ার মানে ইয়ের চেয়ে অনেক, ইরানের চেয়ে অনেক বেশি আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ক্যাপাসিটি আছে। সেটাও কিন্তু সাউথ এশিয়াতে এসেও একটা মানে ভুরু কোচকানোর মতো অবস্থা দাঁড়িয়েছে যে মানে আপনি আবার পাকিস্তানকে টানছেন, চীনকে টানছেন, তার মানে কি পরবর্তী থিয়েটার এইদিকে কিনা, তাই না, খুব স্বাভাবিকভাবে। ফলে এই যে আপনার ওভারঅল সিচুয়েশনটা তৈরি হচ্ছে, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে বলেন বা ইসরায়েলের কাছ থেকে বলেন, সেটা আসলে কাউকেই খুব একটা স্বস্তির জায়গা দিচ্ছে না। কারণ আমাদের এখন দেখতে হচ্ছে যে এই যদি আপনি তুলসী গ্যাবার্ডের মতো মানুষ, দায়িত্বশীল মানুষ যখন আইসিবিএম ক্যাপাসিটি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন, সেগুলির কিন্তু সিগন্যালিং আলাদা। এটা অন্য কেউ বলছে না, তো সাধারণ মানুষ বলছে না, তো বা আমার মতো কোনো অ্যানালিস্ট ওখানে তো বলছে না, এটা বলছে যে খোদ ইন্টেলিজেন্স চিফ। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে আমরা আসলে খুব একটা স্বস্তির দিকে অতি শীঘ্রই যাব না। অ্যাবসলিউটলি, কিন্তু এক্ষেত্রে কিন্তু মানে ইউএস ক্যান অলওয়েজ পুল ব্যাক, মানে কারণ একটা ডোমেস্টিক ব্যাপার আছে। দেখা যাচ্ছে যে ট্রাম্পের নিজস্ব অ্যাপ্রুভাল রেটিংও রিসেন্টলি কমে যাচ্ছে, আগামী নভেম্বরে মিড টার্ম ইলেকশন আছে। তো হ্যাঁ, ট্রাম্প হয়তো অনেক কথা বলছে, হয়তো এক সময় সে বলতেই পারে যে না, উই হ্যাভ ওয়ান দ্য ওয়ার, নাও we are pulling out, but এটা কি ক্যান ইসরায়েল অ্যাফোর্ড টু স্টপ দ্য ওয়ার? কারণ ইসরায়েলের জন্য এখন তো আসলে মানে দেয়ার ইজ মানে ইরানের জন্য তো আসলে কোনো দেয়ার ইজ নো হোল্ডিং ব্যাক। মানে এখানে আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পুল আউট করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক থেকে করেছে, আফগানিস্তান থেকে করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো সাউথ কোরিয়া থেকে। তো সাউথ কোরিয়ার যে মিসাইল সিস্টেম, সেই মিসাইল সিস্টেম তারা অনেকটাই সরিয়ে নিয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন তো, সাউথ কোরিয়ার এন্টায়ার মিসাইল সিস্টেমের একটা বড় অংশ যদি আপনি রিডিপ্লয় করেন আরেক জায়গায়, তো সাউথ কোরিয়ার নর্থ কোরিয়ার কাছে সিকিউরিটিটা কি হলো? অ্যাবসলিউট কারেক্ট। তো এই যে
ঘটনাগুলি ঘটছে, এই প্রতিটা ঘটনাও এটা কিন্তু ইন্ডিকেট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পুল আউট করে এটা অবাক হওয়ার কোনো বিষয় না। এবং আমি যেটা বারবার বললাম যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রাডিক্টরি মেসেজগুলি কোনো অবস্থাতেই কিন্তু কাউকে স্বস্তি দিচ্ছে না। যদি একটা ঠিক আছে যুদ্ধ ভালো হচ্ছে খারাপ হচ্ছে একটা ক্লিয়ার ডিসিশনের মধ্যে থাকতো, কারণ বেশিরভাগই করা হচ্ছে ডোমেস্টিক অডিয়েন্সকে হাসি খুশি রাখার জন্য, কিংবা আপনি হয়তো স্টক মার্কেটে মানে সকালবেলা একটা স্টেটমেন্ট দিচ্ছেন যাতে স্টক মার্কেট অন্তত পক্ষে ফার্দার না পড়ে। কিন্তু আলটিমেটলি এই ন্যারেটিভগুলি আসলে কোনো জায়গায় সাস্টেইন করছে না। এবং আপনি যদি ইসরায়েলের সম্প্রতি ঘটনাগুলি দেখেন, ইসরায়েলের এখন খোদ শহরের মধ্যেই তো মিসাইলগুলি আসছে, তার মানে ইসরায়েল এবং আয়রন ডোম হয়তো পুরোপুরি ওটা effective বাতিল না। হয়ে গেছে মোটামুটি। সো এখন না মোটামুটিও তো মানে এখনো না হলে তো আরো অনেক বেশি তত বটে কিন্তু যেই ধরনের একটা অহংকার বোধ ছিল যে মানে সুপেরিয়রিটি, টেকনোলজিক্যাল এবং সুপেরিয়রিটি, গত কয়েকদিনে বোধহয় আরো বেশি এফেক্টিভ হচ্ছে। এবং যে কারণে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে খোদ ইসরায়েলি জনগণের মধ্যেও কিন্তু এক ধরনের হতাশা আমরা দেখতে পাচ্ছি। অনেক ক্ষেত্রে শুনতে পাচ্ছি যে ইসরায়েলের ভেতরেও এক ধরনের প্রোটেস্ট হওয়া শুরু করেছে, এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে বেঞ্জামিন নেতানিয়াহু কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে বাইপাস করার জন্য, কিংবা তার বিরুদ্ধে যে করাপশন অ্যালিগেশনগুলি আছে, তার যে পপুলারিটির ঘাটতি আছে, সেইগুলি থেকে বাইপাস করার জন্য এই যুদ্ধটা মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন কিনা। তো এই ধরনের প্রোটেস্টের কথাও এখন শোনা যাচ্ছে। তার মানে হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বেরো হয়ে আসে, ইসরায়েলের জন্য এটা ভয়ঙ্কর রকমের ডেট্রিমেন্টাল হয়ে যাবে। এই কারণে বাট ক্যান ইসরায়েল ফাইট দিস ওয়ার অন ইটস ওন? অ্যাবসলিউটলি নট, অন ইজ ওন কোনো অবস্থাতেই এটা পারবে না। যে কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া তো তাদের পক্ষে এখানে আসা সম্ভবই ছিল না। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণ হলো যে পুরা গালফে যে মিলিটারি ইকোসিস্টেমটা মার্কিন যুক্তরাষ্ট্র ডেভেলপ করেছে, সেই ইকোসিস্টেম না থাকলে তো ইসরায়েলের পক্ষে সম্ভব না। ফলে ইসরায়েলকে ডেফিনেটলি একটা কোয়ালিশন ফোর্সেসের মতো একটা সিচুয়েশন করে যেতে হবে। এখন কোয়ালিশন ফোর্সেস তো আর তৈরি হচ্ছে না, ফলে ইউরোপ এটাতে আসেনি, জার্মানি বা ইউকে কেউই এটার মধ্যে আসেনি। না, আবার কিন্তু ইউএই আবার বলছে যে আমরা যুদ্ধে থাকতে চাই। মানে এখন ইউএনই তো অস্তিত্ব রক্ষার বিষয় হয়ে গেছে। কারণ অস্তিত্ব রক্ষার বিষয়টা এই কারণে যে আপনি যদি এই হরমুজ দেখেন, এবং হরমুজের পুরা বেনিফিশিয়ারির একটা বড় বেনিফিশিয়ারি তো ইউএই নিজেই, এবং ইউএই যেভাবে পাশ্চাত্যের সাথে ঘেঁষা হয়েছে সেইটা মানে সৌদি বা অন্যান্য দেশের সাথে মোটামুটি তুলনা করলেও মানে ইউএইর পুরা এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার তো বিল্ট অন দি ওয়েস্টার্ন মানে আপনার টেকনোলজি বলেন, এই যে অ্যামাজনের কথা বলা হচ্ছে, বা বিভিন্ন যে টেক ইন্ডাস্ট্রিগুলি, এআই ইন্ডাস্ট্রিগুলি এখানে এসছে, এই প্রতিটা বিষয়ে কিন্তু ইজ ওয়েস্টার্ন। সুতরাং তার ইকোনমির একটা বড় জায়গাই হলো ওয়েস্টার্ন ফাইন্যান্সিয়াল, ওয়েস্টার্ন টেকনোলজি ওরিয়েন্টেড। সুতরাং সেই জায়গাতে নিশ্চিতভাবেই ইরানিরা এখন তো করছেই, ভবিষ্যতেও করবে। এবং হরমুজের উপরে যদি যেটা বলা হয়েছে যে প্রতি শিপে বোধহয় $কয়েক মিলিয়ন সারচার্জ দিতে হবে। এখানে একটা মজার কথা এসছে, কিন্তু আমি এখন দেখেন ইরানিয়ানরাও একটু দুষ্টুমি করে, যে এরাও যে ধরনের মিম বা ট্রল করা শুরু করেছে, এটা তো দেখেছেন নিশ্চয়ই। তো ইরান এম্বাসি সাউথ আফ্রিকাতে যেটা আছে, তাদের একটা ট্রল দেখছিলাম যে হরমুজকে খোলার কথা বলছে ট্রাম্প, কিন্তু সে বলছে যে এই কি বলে যে ফ্রান্স তাদেরটা যাচ্ছে, পাকিস্তান যাচ্ছে, কোরিয়া যাচ্ছে, বিভিন্ন দেশের নাম টাম বলে বলছে যে যাচ্ছে, তাহলে হরমুজটা বন্ধ হলো কোথায়? রাইট, এখন হরমুজটা তো বন্ধ হয়েছে অ্যালায়েন্সের জন্য, অ্যালাইড ফোর্সেসের জন্য। এবং আরও একটা মজার জিনিস আছে, সেটা রিসেন্ট ইকোনমিক একটা স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম, যে ইরানের ইকোনমি হ্যাজ স্টার্টেড টু গো আপ। কারণ এখন তো তার তেলের, আগে তো স্যাংশন ছিল, এখন তো স্যাংশন ফাংশনাল না। এবং আপনি দেখেন যে রাশিয়াও একসময় স্যাংশন ছিল, স্যাংশনের পরে তো ভারত এখন কিনতে পারছে, বিভিন্ন দেশও কিনতে পারছে। না মানে চীন তো বোধহয় ইরান থেকে তেল আগেই কিনতো। না, তা তো বটেই। এবং চীনের কোনো জাহাজ কি বন্ধ হয়েছে? না। এখন এখানে মজার ব্যাপার হলো যে একটা ইস্যু না বললেই না, সেটা হলো যে মানে এখানে একটা লার্জেস্ট বেনিফিশিয়ারি ইকোনমিস্টের যদি কভার পেজটা দেখেন, এই সপ্তাহের ইকোনমিস্টের, হ্যাঁ, তো ওখানে তো বলেছে ডোন্ট ইন্টারাপ্ট ইউর এনিমি হোয়েন হি ইজ মেকিং মিস্টেক, রাইট? তো চীন থেকে বলা হয়েছে, রাইট। তো ওখানে শি জিনপিং এর ছবি এবং ব্লার করে ডোনাল্ড ট্রাম্পের ছবি দেওয়া আছে। তো সুতরাং আপনি দেখেন যে
চাইনিজ মিলিটারি টেকনোলজি, স্যাটেলাইট, এবং আরেকটা ইস্যু তো এসছে যে ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট নিয়ে মোটামুটি হিউম্যান রাইটস কনসার্ন হয়ে তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি এখন মিডিয়া বা বিভিন্ন যে অর্গানাইজেশনগুলি স্যাটেলাইট সাপোর্ট পেত, অর্থাৎ ইনফরমেশনের জন্য যে কোথায় ইমেজারি সাপোর্টগুলি পেত, এটাও তো এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। সো প্রাইভেট সেক্টর, তার মানে যেই প্রাইভেট সেক্টর বা প্রাইভেট মানে স্যাটেলাইট ইমেজারি যারা সাপ্লাই করতেন যেসব ফার্মগুলি, তার মানে তো তারাও এখন ডিলে করছে। তার মানে আপনি দেখেন, তার মানে এখানে যে ডেমোক্রেসি ফর ইনফরমেশন, এটাও কিন্তু আপনি বারবার কার্টেল করছেন। সুতরাং ইরানের ইন্টারনেট নাই, এতে যেরকম দুঃখে সবাই কাতর হয়ে যাচ্ছে, বাট আপনার যে এই যে ইমেজারিগুলিকে আপনি যে সেন্সর করছেন বা দিচ্ছেন না, সেটাও তো এক ধরনের আই উড সে ডেমোক্রেটিক ইনফরমেশন ফ্লোকে কার্টেল করে দেওয়া। সুতরাং এটার কারণে কিন্তু এখন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বাড়ছে, কারণ এআই দিয়ে আপনি বিভিন্ন রকমের ছবি জেনারেট করছেন, বিভিন্ন আপনি যখন ইনফরমেশন কার্টেল করেন, ফেক নিউজ, মিস ইনফরমেশন বাড়বে। সুতরাং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনগুলি শুরু হয়েছে ইরানের বিরুদ্ধেই বলেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই বলেন, যেটার বিরুদ্ধেই বলেন না কেন, দ্যাট ইজ ক্রিয়েটিং অ্যানাদার ডাইমেনশন টু দি ওয়ার। তার মানে এখন ইনফরমেশন ওয়ারফেয়ারের দিকেও চলে গেছে। এখন ইনফরমেশন ওয়ারফেয়ার, যে কারণে আপনাকে বললাম যে এই যে ট্রলগুলি করছে ইরানিয়ানরা, this is also part of an information warfare, which is also putting pressure on the decision makers in Washington, Tel Aviv, যেখানে যান না কেন। সো আপনি যখন রিল্যাক্স মোডে ট্রল করছেন, তার মানে হলো যে এইটার যে সাইকোলজিক্যাল প্রেশার অন দি ডিসিশন মেকার, যে আসলে কি আর উই এফেক্টিভ, মানে আমরা কি এফেক্ট বড় রকমের তৈরি করতে পারছি না, উই আর ফেইলিং, এই যে কনফিউশনগুলি তৈরি করতে তারা পেরেছে, দ্যাট ইজ এক্স্যাক্টলি। এবং এখানে অনেক ধরনের, সে ফর এক্সাম্পল যেটা একজন F-15 যে পাইলটকে ফেরত নিয়ে আসার ব্যাপারে, ওখানে বলা হচ্ছে যে আলটিমেটলি যে ফেরত নিয়ে আসতে গিয়ে আরো 3-4টা বোধহয় মানে ভূপাতিত হয়েছে বা ডিস্ট্রয়েড হয়েছে, এবং এটাও বলা হচ্ছে অনেক ক্ষেত্রে যে কনস্পিরেসি থিওরির মতো, যে ওটা কি আসলে এই পাইলটের জন্য গেছিল নাকি অন্য কোনো কারণে গেছিল। রাইট, এটা নিয়ে একটা বড় রিপোর্টিংও কিন্তু হয়েছে যে মানে আমরা ধরে নিচ্ছি যে এটা পাইলটকে আনার জন্য, কিন্তু ইউরেনিয়াম এনরিচমেন্টের যে বিষয়গুলি আছে, স্টিলিং ইন ইউরেনিয়াম বা ইউরেনিয়াম নিয়ে আসার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, সেটা নিয়েও কিন্তু এখন জোরে সোরে আলোচনা হচ্ছে। এখন এটা কি কারেক্ট আলোচনা না ভুল আলোচনা, সেটা হয়তো সময় বলবে, কিন্তু অ্যাপারেন্টলি যে F-15 পাইলটকে নিয়ে আসার জন্য যেই ধরনের প্রস্তুতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বা সেনাবাহিনীর আছে, সেটা ফেনোমেনাল। কারণ তাদের অন্ততপক্ষে এই প্রিসিশনটা তৈরি হয়েছে, কারণ হোস্টাইল টেরিটরিতে তাদের মানে যে অফিসার থাকে বা যেই যাচ্ছেন, তাকে রেস্কিউ করাটা তাদের জন্য ফান্ডামেন্টাল টপমোস্ট প্রায়োরিটি। ফলে অফিসারের মানে বিমান সেনার যে কর্নেল বলা হচ্ছে, তার কাছে ডেফিনেটলি বিভিন্ন রকমের গ্যাজেট আছে যেটা দিয়ে পিন পয়েন্ট ভাবে তাকে দেখা সম্ভব। এখন এখানে কোয়েশ্চেনটা হলো যে এরপরেও তো হোস্টাইল টেরিটরিতে আপনি ইনফরমেশন থাকলেই যে পৌঁছাতে পারবেন, এটাও তো খুব একটা গ্যারান্টেড কিছু না। যে কারণে এই দুটা ভার্সনই ইজ নাও ক্রিয়েটিং অ্যানাদার ডাইমেনশন। বাট আমি মনে করি যে বেনিফিট অফ ডাউটে যে হয়তো বা ইউরেনিয়ামের গল্পটা সঠিক হতে পারে, কিন্তু বেনিফিট অফ ডাউটে এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে F-15 পাইলটকে রেস্কিউ করাটাই প্রায়োরিটি ছিল। আমার মনে হয় এই যুদ্ধের আর একটা বড় বেনিফিশিয়ারি উইল বি চায়না। পেহেলগাম অ্যাটাক মনে আছে আপনার নিশ্চয়ই, ভারতের সাথে, সেইখানে কিন্তু মানে JF-7, J-10, JF-17 এই জাহাজগুলি ব্যবহার করা হয়েছে, উড়োজাহাজগুলি চাইনিজ, PL-15 মিসাইল চাইনিজ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম indigenously developed but with the support of Chinese, right? তার মানে একসময় যেটা বলা হতো যে চাইনিজরা ব্যাটল রেডি না, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা জিনিসই দেখা যাচ্ছে যে চাইনিজ রিক্রুটমেন্টগুলি কিন্তু সব ব্যাটল রেডি। বাইদু থেকে যে স্যাটেলাইট ইনফরমেশনগুলি ইরান পাচ্ছে বলে দাবি করা হচ্ছে, এই স্যাটেলাইট ইনফরমেশনও কিন্তু এগেইন চাইনিজ। আপনি যদি দেখেন থার্মাল
এটাকে কি বললো ওরা যে থার্মাল রেডার সিস্টেম ও সামথিং, এটা ভেরি অ্যাডভান্সড, এবং এই থার্মাল রেডার সিস্টেম যেটা তারা নিয়ে এসছে সেটাও কিন্তু ইজ হেল্পিং, এবং এটা তো ইন্ডিজিনাসলি ডেভেলপ করা হলেও তো কোলাবোরেশন তো আছে। এবং সেই সাথে আরেকটা দেশকে ভুলে গেলে হবে না, মানে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া তো সেলফ ডিক্লেয়ার্ড নিউক্লিয়ার ওয়েপন আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস আছে। সুতরাং তার সাথেও কিন্তু আপনি ভবিষ্যতে দেখবেন যে ইরানিয়ান অ্যালায়েন্স বলেন, চাইনিজ অ্যালায়েন্স তো আছেই, এতে তো কোনো না, ডাউট আপনি নেই। চায়নাটা বলে যে নর্থ কোরিয়া বলছেন, বাট আমরা তো হিস্টোরিক্যালি জানি যে ইরান এবং রাশিয়া, বা পার্টিকুলারলি সিরিয়ার ক্ষেত্রে ইরান এন্ড রাশিয়া ওয়াজ অ্যাকচুয়ালি কোলাবোরেটিং হেভিলি। Correct. সো সেই জায়গায় মানে আসলে এটা কি এখনো কি এই কোলাবোরেশনটা আছে নাকি? কারণ আমরা খুব একটা বেশি নাকি রাশিয়া ইচ্ছা করে একটু ব্যাক গিয়ারে আছে? না, রাশিয়া মোটেও ব্যাকগ্রিয়ানে নাই। রাশিয়া, কারণ রাশিয়ার একটা ওয়ার ফ্রন্ট চলছে ইউক্রেনে, হ্যাঁ। নাম্বার ওয়ান। নাম্বার টু, রাশিয়া ইজ সাফারিং ফ্রম স্যাংশন 2, ফলে রাশিয়ান টেকনোলজিক্যাল সাপোর্ট বা ইনফরমেশন সাপোর্ট যদি ইরানকে দেওয়া থাকে তাহলে অবাক হওয়ার কিছু নাই। এবং আমার মনে হয় যে এই যুদ্ধে আপনি সম্মুখে মানে না এসেও আপনি যথেষ্ট সহায়তা দেওয়া সম্ভব, যেটা মার্কিনিরা এই মুহূর্তে বুঝতে পারছে যে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে না গিয়েও যে সহায়তা দেওয়া সম্ভব ছিল, সেটা এখন তারা হারে হারে টের পাচ্ছে। এবং সেই সাথে সিরিয়ার বিষয়টা খুব ইন্টারেস্টিং। সিরিয়ার পোস্ট আসাদ রেজিমে সিরিয়া কিন্তু ইজ নট সাপোর্টিং ইরান। সো এবার কিন্তু সিরিয়ানদের ভূমিকা, না, কারণ ওখানের মধ্যে একটু মানে এখন সুন্নি ড্রিভেন গভর্নমেন্ট, প্লাস মোর ইম্পর্টেন্টলি যে ইরানের সাথে আসাদ সরকারের সময়কার যে সম্পর্ক এবং পোস্ট আসাদ যে সিচুয়েশন এখন সিরিয়াতে পলিটিক্যালি, সিরিয়া হ্যাজ টেকেন এ ব্যাক সিট। ইট ইজ নট অ্যাক্টিভলি সাপোর্টিং, নাইদার ইট ইজ কন্ট্রাডিক্টিং। যে কারণে যে সিরিয়ান পজিশনটা যদি মানে ইরানের পক্ষে থাকতো, তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারতেন যে এন্টায়ার ইসরায়েলি সার্কিট উড হ্যাভ বিন কর্ডন অফ। তো এইটা তাদের জন্য একটা বড় লুপ হোল। বাট গোয়িং ব্যাক টু দি হোল ইরানিয়ান ইকুয়েশন, অ্যান্ড আই থিঙ্ক ইরানিয়ান মানে রাশিয়ান ইকুয়েশন, Russians are definitely in some kind of support for the এবং ওদের মধ্যে ইমিডিয়েট কি ট্রানজাকশনাল বেনিফিটও হচ্ছে, কারণ রাশিয়ান তেল কিন্তু এখন অনেক কান্ট্রিতে যাচ্ছে। সেটাই বললাম যে স্যাংশন একটু বোধহয় রিল্যাক্স করেছে ইউএস ফর এখানে তো মানে মজার বিষয়টা তো এখানেই যে আলটিমেটলি এই যুদ্ধে যে ঘটনাটা ঘটার কথা ছিল যে ইরানকে কমপ্লিটলি আইসোলেটেড করে দেওয়া, যেটা আপনাকে বললাম যে হরমুজ দিয়ে তো জাহাজ যেখানে যেখানে যাওয়ার যাচ্ছে, গালফের যাচ্ছে না, বা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাইদের যাচ্ছে না, বাট বাকিদেরটা তো যাচ্ছে, কারেক্ট? তো সুতরাং সেই জায়গাতে আপনি এই যে ইন্স্যুরেন্স বেড়ে গেছে, কস্ট বেড়ে গেছে, সেটা আমি ডিসপিউট করছি না, কিন্তু মুশকিলটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ক্রিপল করার চেষ্টা করছিল, সেই ক্রিপলের জায়গাতে তো এখন ইরানের কাছে তো টাকা পয়সা যাচ্ছে, মস্কোর কাছে যাচ্ছে। যেমন আপনি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ট্রেড ডিল, সেখানে তো একটা বড় জায়গায় ছিল যে রাশিয়া থেকে তেল কেনা যাবে না, আবার আপনি বলছেন না আমি পারমিশন দিচ্ছি তুমি 3 মাস ধরে তেল কেনো। তো এইটা তো কোনো ওয়ার স্ট্র্যাটেজি হতে পারে না, রাইট? তার মানে আপনি এনাফ, এই যে পিট হ্যাক্সেট যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি, আমরা তো ইউটিউবে দেখতে পাচ্ছি যে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, বেশিরভাগ প্রশ্নে কিন্তু তিনি যথাযথ উত্তর দিতে পারছেন না। মানে ইউরোপের সাথে কি ট্রিটি আছে, কয়জনকে আপনি ফায়ার করেছেন। এটা তো আরো একটা মজার ট্রল আমি দেখলাম যে ইরান থেকে ট্রলটা করেছে যে মিলিটারি হায়ার আপে অনেকের ছবির উপরে ক্রস চিহ্ন দেওয়া। কেন ক্রস চিহ্ন দেওয়া? আবার নিচে লেখা রেজিম চেঞ্জড, রাইট? তাহলে এখন রেজিম চেঞ্জ, তার মানে আপনি যথেষ্ট রকমের তথ্য উপাত্ত এবং গ্রাউন্ড ওয়ার্ক না করে এই যুদ্ধটাতে গেছে। এবং এই যুদ্ধটার ক্ষেত্রে যে ইসরায়েলের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের, পার্টিকুলারলি এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলতে আমি বোঝাচ্ছি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এবং এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে তথ্যগত অসামঞ্জস্যপূর্ণতাটা আছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যুদ্ধের আসলে অবজেক্টিভটা কি? এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অবজেক্টিভ আয়াতুল্লাহ খোমেনি শেষ, হায়ার লিডারশিপ শেষ, আমরা চলে আসি। আবার ইসরায়েলের তো তা না, ইসরায়েলের তো লং টার্ম স্ট্র্যাটেজি।
ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি যেটা মনে করি যে দে হ্যাভ বিন ট্র্যাপড ইনটু দিস প্রলংড কনফ্লিক্ট। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি চলে আসে কি হবে? গালফ দেশগুলি উইল হ্যাভ এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড। ইরান উইথ দি হেলম অফ পাওয়ার, ইসরায়েল উইল বি ইন ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। অ্যান্ড মিডল ইস্টে ইউএস তার কন্ট্রোলই তো হারায় ফেলবে। অ্যাবসলিউটলি, সেটাই তো বললাম যে যখন কন্ট্রোলটা সরে যাবে, রাইট? এবং মানে অনেক ইউএস বেস কিন্তু এখন মানে এবং ইরানের essentially ডিমান্ডটা stopped। কি হবে? ইরানকে যতই আপনি 15 দফা 10 দফা, ইরানের মেইন দফাটা কি? তার 3টা মেইন দফা, ভুলে যান 5টা 10টা বিভিন্ন। মেইন দফাটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা ওয়েস্টার্ন যত মিলিটারি এস্টাবলিশমেন্ট সরাতে হবে। তার মানে আপনার পুরা মিলিটারি ইকোসিস্টেম চলে গেল। সেকেন্ড, হরমুজের উপরে ফুল কন্ট্রোল, রাইট? আপনি কি পানামা দখল করতে চাচ্ছেন না? মানে সুয়েজে কি পয়সা দিচ্ছেন না? বসফরাসে কি পয়সা দিচ্ছেন না? বাট হরমুজের ক্ষেত্রে ইরান কেন সেপারেট? থার্ড, যেটা তার ইম্পর্টেন্ট, সেটা হলো যে ইসরায়েলকে টু কাম ব্যাক টু নেগোসিয়েশন টেবিল এবং 2 স্টেট সলিউশন, অতীতে যেগুলি স্টেট সলিউশনগুলি করা হয়েছে, এটাকে বাধ্য করা যে ইসরায়েলকে হ্যাজ টু বি অন দ্য টেবিল অ্যান্ড গো ফর দি রেজলিউশন যেটা ইউএনএ পাস করা আছে। দিস ইজ অ্যাজ গুড অ্যাজ মানে ইসরায়েল অ্যাকচুয়ালি কমপ্লিটলি ডিফিটেড। এখানে কোয়েশ্চেনটা হলো যে কে ডিফিটেড হচ্ছে, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো যে ইরানকে যে মানে সরাসরি ডিফিট করার যে চিন্তা ভাবনাটা ছিল এটা। মানে ইরান তো এই যুদ্ধ শুরু করেনি, করেছে তো এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং yes, আরেকটা sir. জিনিস আমাদের মনে রাখতে হবে, ওয়ার ক্রাইমস এর ন্যারেটিভ কিন্তু এখন ফেরত আসছে। এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথাবার্তাতেও দেখছি, বিভিন্ন দেশে কথাবার্তা কিন্তু এখন হচ্ছে যে ওয়ার ক্রাইমস, যে এই ওয়ার ক্রাইমস ভবিষ্যতে হবে কিনা, এবং ওয়ার ক্রাইমস যদি হয়, এটাকে যদি ওয়ার ক্রাইমসের মধ্যে ফেলা হয়, তাহলে নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা একটা এম্বারাসিং সিচুয়েশন হবে। অ্যাবসলিউটলি। আমরা মোটামুটি তো যুদ্ধের বর্তমান অবস্থা এবং হয়তো ইমিডিয়েট অবস্থা নিয়ে কিছু আলোচনা করলাম। একটু যদি লিটল বিট লং টার্ম অ্যান্ড মিড টার্ম যদি আমরা একটু দেখতে চাই, আমরা অলরেডি কিছু কথা অলরেডি বলেছি যে মানে রাশিয়া, চায়না, টু সাম এক্সটেন্ট নর্থ কোরিয়া। তো এই ক্ষেত্রে কি কয়েকটা ব্যাপার আছে। সে ডু ইউ থিঙ্ক দ্যাট নাও China can be a little bit more adventurous with regard to Taiwan, একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে মানে যদি ইউএসএ হ্যাভ টু রিট্রিট ফ্রম মিডল ইস্ট, সেটা কি চায়না বা রাশিয়াকে মিডল ইস্টে আরো বেশি মানে স্পেস তৈরি করে দিবে কিনা ডোমিনেট করার জন্য? দেখেন, একটা মজার গল্প বলি যে ঢাকা শহরে এই যে তেলের একটা ক্রাইসিস আমরা এতদিন দেখতে পাচ্ছি, মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে। যারা একটু বিত্তবান, যাদের অপশন আছে, তারা কিন্তু সবাই ইলেকট্রিক ভেহিকেল কিনতে যাচ্ছে। এবং ইলেকট্রিক ভেহিকেলগুলি কোথায় তো? চায়না থেকে। রাইট? আপনি একদম 101 আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঢাকা শহরে যদি আমাকে এখন ইমপ্রুভ করতে হয় ট্রান্সপোর্টেশন, মানে যেটা বর্তমান সরকার চেষ্টা এবং করছে, ডিউটি বোধহয় কমাচ্ছে, এবং তার মানে আপনাকে ইভি বা যেগুলি আছে সবই তো চাইনিজ। তো এখন আপনি ইউএস এর সাথে একটা ট্রেড ডিল করেছেন, সেই ট্রেড ডিলে যদি কোনো অ্যানোমালি থাকে যে না আমেরিকান গাড়ি কোম্পানিকে ইকুয়াল সুবিধা দিতে হবে, এবং সেটার কারণে যদি কোনো রকমের সমস্যা তৈরি হয়, সেটা কি সাধারণ মানুষ মানবে? I'm just asking you the question, তাই না? তো তার মানে we are going back যে what happens to the Chinese? The Chinese are the smartest people over here in this room. টেকনোলজিক্যাল সলিউশন দিচ্ছে যেখানে বুটস অন গ্রাউন্ড নাই, তাদের যে মিলিটারি টেকনোলজিগুলি সবই এখন ব্যাটল প্রুভেন হয়ে গেছে। তার মানে আপনি এখন চিন্তা ভাবনাও করবেন না, আচ্ছা F-16 ইজ এ ভেরি গুড ফাইটার, আরে যে F-17-এরও তো এখন ব্যাটল প্রুভেন আছে, তাও আবার লেটেস্ট ব্যাটলে, মানে নট ওল্ড ব্যাটল। আর F-35 তো পড়ে গেছে ইরানে, রাইট? রাফায়েল পড়ে গেছে ভারতে। ফলে আমার মনে হয় যে চায়নার জন্য সব দিক থেকেই বেনিফিশিয়ারি। সেকেন্ড, আপনি যেটা বললেন তাইওয়ানের ক্ষেত্রে কি হবে, আমার মনে হয় না যে চাইনিজরা খুব একটা মানে চিন্তিত তাইওয়ান নিয়ে, পার্টিকুলারলি আফটার হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন মানে ইরানে। কারণ হলো যে এই জায়গাতে তাইওয়ানের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন ন্যান্সি পেলোসি যান তাইওয়ানে, রাইট, তখন যেই পরিমাণ মিলিটারি এক্সারসাইজ মানে চীন দেখিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, চীনের গত 20 বছরে যে ব্যালিস্টিক ক্যাপাসিটি, টেকনোলজিক্যাল ক্যাপাসিটি টু কাউন্টার এনি কাইন্ড অফ মিলিটারি
ইন পার্টিকুলারলি ইন তাইওয়ান এবং জাপানকে কেন্দ্র করে, দ্যাট ইজ এক্সট্রা অর্ডিনারিলি হাই। চীন সবসময় তার মিলিটারিকে ইনভেস্ট করেছে এশিয়া কেন্দ্রিক, ইয়েস, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় করেছে বিশ্বকেন্দ্রিক। ফলে তার কনসেন্ট্রেশন এবং পাওয়ার তার নেইবারহুডে ইজ আনপ্যারালাল। যে কারণে বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি পৃথিবীর এমন কোনো কোণা নাই যেখানে গিয়ে যুদ্ধ করতে পারবে না। দ্যাট ইজ ট্রু। চাইনিজদের সেটা তো দরকার নেই, চাইনিজদের দরকার হলো ইনসুলার। সো চাইনিজরা তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির জন্য যা যা দরকার, তার ট্রেড ইন্টারেস্টের জন্য যা যা দরকার, দে হ্যাভ ডান। না কিন্তু ওইখানেই এখন যদি এই এই এশিয়ান কান্ট্রি ইন্দো প্যাসিফিক যদি আমরা দেখি, এখন ওয়াই তাইওয়ান উড বি ভেরি কমফোর্টেবল, সে তো দেখতেছে যে মিডল ইস্টের কান্ট্রিগুলোকে আমেরিকা মানে সাপোর্ট দিতে পারে নাই, তো ওরা দ্যাট মিনস কি এখন তো একটা নেগোসিয়েশন ক্ষেত্রে না, ডেফিনেটলি মানে তারা তাইওয়ান যদি মনে করে থাকে যে মানে তার মানে সিকিউরিটি ব্যাটল কি করছে, আপনার পেহেলগাম মানে ভারত পাকিস্তানের পেহেলগাম, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং এই ইরান ক্রাইসিস, এই পুরোটা আপনাকে একটাই বার্তা দিচ্ছে যে কনভেনশনাল ওয়ার বা কনভেনশনাল পলিটিক্স ইজ নো লঙ্গার অ্যাপ্লিকেবল। নাও তাইওয়ান নোজ ইট। এখন তাইওয়ানের ক্ষেত্রে আমেরিকা তার সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ, এই বিষয়ে কোনো ডাউট নাই। দ্যাটস এ কমপ্লিট ডিফারেন্ট সেট অফ মিলিটারি অ্যারেঞ্জমেন্ট। বাট অ্যাট দি সেম টাইম সে এটাও খুব খুব ভালো করে জানে যে চীনের যে অ্যালায়েন্স তৈরি হয়েছে, এই অ্যালায়েন্স যথেষ্ট মজবুত, তাই না? অর্থাৎ আপনি যদি চীনকে সাউথ চায়না পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, সাউথ চায়না সি পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, সেখানে তো নর্থ কোরিয়া বসে আছে, রাইট? অস্ট্রেলিয়ান ট্রেড বসে আছে, তার ব্যালিস্টিক ক্যাপাবিলিটিতে প্যাসিফিকে গোয়াম পর্যন্ত ক্যাপাসিটিটা ভেরি স্ট্রং। গোয়াম তো মার্কিন যুক্তরাষ্ট্রের টেরিটরি। আপনি যদি গোয়ামে আঘাত আনেন, তাহলে আপনি চিন্তা করেন তো ওকিনাওয়া থেকে যাওয়া সব কিছু করে এখনকার দিনে কতটুকু ফিজিবল। সুতরাং চাইনিজদের যে অ্যাডভান্স রোবোটিক্স এআই ক্যাপাবিলিটি, এটা আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রিপোর্টগুলি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিশ্চিতভাবে ক্যাপাসিটি আছে, কিন্তু মাস স্কেলে নাই। What China and Iran has done, that they can produce at a mass scale, industrial scale. Americans are very expensive. Industrial scale হয় না। The industrial scale আপনি কয়টা F-35 বানাতে পারবেন, কয়টা ব্যালিস্টিক ক্যাপাসিটি পারবেন? আমি তো লো কস্ট টেকনোলজি দিয়ে আপনার সাথে আমি যথেষ্ট। সে ফর এন এক্সাম্পল, বাংলাদেশের ফিউচার ডিফেন্স will be largely low cost. You need big fighters, you need important fighter planes as a backup, but you also will be going for low-cost drone and everything. বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরি সেট আপ হলে দেখবেন যে আশেপাশে কান্নাকাটি শুরু হচ্ছে। এটা কারণটা কি? এটা ভেরি সিম্পল জিনিস, এর মধ্যে আপনার এক্সপেন্সিভ টেকনোলজির চেয়ে লো-কস্ট টেকনোলজি ইজ গিভিং ইউ মাচ মোর ডিভিডেন্ড। এবং সেইগুলি যদি চাইনিজ স্যাটেলাইট সিস্টেমের সাথে, পাকিস্তানি স্যাটেলাইট সিস্টেমের সাথে কানেক্টেড থাকে, বা ইভেন আমেরিকান সিস্টেমের সাথে কানেক্টেড থাকে, ইউ হ্যাভ দি মানে সর্ট অফ ডেমোক্রেটাইজেশন অফ ওয়ারফেয়ার ইকুইপমেন্ট। সিম্পল। সো সুতরাং ইরান ইজ এ ক্লাসিক এক্সাম্পল টু টেল ইউ দ্যাট আপনি এখন থেকে নিউ মার্কেট থেকে ড্রোন কিনে চালালেও দেখবেন যে আশেপাশের দেখে আইব্রাউ হচ্ছে কেন চলছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা যদি একটু মানে বোঝার চেষ্টা করি যে মানে এই যুদ্ধের রেজাল্ট যাই হোক না কেন, তারপরে আর উই অ্যাকচুয়ালি গেটিং এ নিউ ওয়ার্ল্ড অর্ডার? ডেফিনেটলি মাস্টার ভাই, দিস ইজ এ হোল নিউ ওয়ার্ল্ড। এইটাকে আমি আমার অনেক লেখাতে থিওরাইজ করেছি, আজকে থেকে না, গত 3-4 বছর ধরে। এটা দিস উইল বি এ ট্রানজ্যাকশনাল মাল্টিপোলারিটি। ট্রানজ্যাকশনাল মাল্টিপোলারিটি মানে এটা সিঙ্গেল কোনো পাওয়ার ডমিনেন্ট থাকবে না, বাট ডেফিনেটলি ইউ আর গোয়িং টু সি মার্কিন যুক্তরাষ্ট্র পাওয়ারফুল থাকবে, চায়না পাওয়ারফুল থাকবে, রাশিয়া, এবং অনেকগুলি মাল্টিপোলারিটি তৈরি হবে। এখন পয়েন্টটা হলো যে বাংলাদেশের মতো দেশগুলি কি আসলে ট্রানজ্যাকশনাল মাল্টিপোলারিটির উপরে দখল আছে কিনা। একটা বিষয় থাকে ওয়েপেনাইজড ইন্টারডিপেন্ডেন্স, মানে আপনি যত যে দেশের সাথেই ইন্টারডিপেন্ডেন্ট হন না কেন, এটা ওয়েপেনাইজড হবেই। সেটা ভারত বলেন, সেটা পাকিস্তান বলেন, সেটা চীন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলে। ফলে আপনার জিও পলিটিক্স অফ সাপ্লাই চেইন বলে একটা বিষয় আছে, অর্থাৎ যে এই যে সাপ্লাই চেইনগুলি,
এই সাপ্লাই চীনের সাথে বলেন, ধরেন ইলেকট্রিক ভেহিকেলের আপনার ব্যাটারি, লিথিয়ামের জন্য, কিংবা ইন্দোনেশিয়ার সাথে লিথিয়ামের একটা বড় রেয়ার আর্থ, যেগুলি আপনার লাগবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাডভান্সমেন্টের জন্য। আপনি ভালো চিপ কিনতে গেলেই আপনাকে এইগুলি লাগবে। সুতরাং দ্য রেস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলসো কামস উইথ দ্য রেস ফর রেয়ার আর্থ মেটেরিয়ালস। এই বিষয়গুলি মোটামুটি চায়নার কন্ট্রোলেই বেশি। চায়নার কন্ট্রোলে বেশি, তাইওয়ান হ্যাজ এ ভেরি স্ট্রং ইনফ্লুয়েন্স ওভার দ্য হোল ইকোসিস্টেম, আমেরিকানদের এআই টেকনোলজি ইজ ভেরি গুড। সুতরাং সব কিছু মিলিয়ে যে এই যে ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, এইখানে আসলে স্বস্তির খুব একটা জায়গা নেই। এখন পয়েন্ট হলো যে বাংলাদেশের মতো দেশগুলি না, রেয়ার আর্থ তো বহুত পরের কথা, এনার্জি ট্রানজিশনই তো চিন্তা করতে পারে না এখন পর্যন্ত। ঢাকার রাস্তায় আপনি বেরোলে যে যা দেখেন, পরেরটা তো পরে, আপনি তো ট্রানজিশনই যেতে পারছেন না। সো ট্রানজিশনটাও একসময় কিন্তু জিও পলিটিক্স হয়ে যাবে, যে অর্থাৎ আমি যে আজ থেকে 2 বছর পরে 5 বছর পরে যে আমি যে মানে রিনিউয়েবল এনার্জির দিকে যাব, এটাও আপনি জিও পলিটিক্সের মধ্যে আসবে। কে আপনাকে টেকনোলজি সাপ্লাই দিবে, কেন সাপ্লাই দিবে। মানে এবং আমি যতদূর জানি গত 2-3 বছর আগেও ইভেন পাকিস্তানে চায়না প্রোভাইডেড দেম সোলার প্যানেল চিপ। এখন চায়নায় পাকিস্তানে কিন্তু প্রায় 15,000 মেগাওয়াটের মতো প্রডিউস যে হয়। কারণে বাংলাদেশের মতো দেশগুলিতে যতদিন পর্যন্ত এনার্জি করাপশন থাকবে, এনার্জি করাপশন তো সবচেয়ে মজার বিষয়, রাইট? আপনি দেখেন এই সরকারই তো কতগুলি মানে তেল উদ্ধার করলো এই গত 2-4 সপ্তাহে, বোধহয় হাজার হাজার লিটার হোর্ডিং করার জন্য। এবং আপনি দেখবেন যেদিন তেল বাড়ানোর ঘোষণা আসবে, তার আগে থেকে আগের দিন রাত্রে থেকে সব তেলের পাম্প বন্ধ করে দেবে, বিকজ প্রফিট মার্জিনের জন্য। সুতরাং আপনার এই ধরনের মানে ভঙ্গুর অর্থনৈতিক ইনস্টিটিউশন নিয়ে আসলে এই ধরনের মাল্টিপোলারিটি বা ট্রানজ্যাকশনাল মাল্টিপোলারিটি সামাল দেওয়াটা খুব ডিফিকাল্ট, যেটার জন্য আপনার ফান্ডামেন্টাল পলিটিক্যাল কারেকশন দরকার। এবং এই পলিটিক্যাল কারেকশনের জন্য যেই ধরনের হিউম্যান রিসোর্স ইনস্টিটিউশনস আছে, সেগুলিকে আসলে যে পর্যন্ত আপনি থরলি ওভারহল না করবেন, মানে একটা বড় বিষয় কি ছিল জুলাই রেভলিউশনের, যে আপনি ইনস্টিটিউশনাল রিফর্ম করবেন, রাইট? এই ইনস্টিটিউশনাল রিফর্মগুলি কিন্তু খুব পেইনফুল। মানে অর্থাৎ আপনাকে করাপশনের জায়গা বলেন, মিসগভর্নেন্সের জায়গা বলেন, মানে আপনি ছোট্ট একটা এক্সাম্পলই দেন না কেন, চাঁদাবাজি যেটা, রাইট, এটাও তো একটা মিসগভর্নেন্স, কেউ না কেউ তো বেনিফিটেড হচ্ছে, এবং সেও তো একটা কালচার অফ ইম্পিউনিটির মধ্যে থাকে। সুতরাং সব কিছু মিলিয়ে এই নিউ গ্লোবাল অর্ডার ইজ গোয়িং টু বি কমপ্লিটলি ডিফারেন্ট। এবং এই যে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ চেঞ্জিং দি লেবার মার্কেট, চেঞ্জিং, আপনি নিজে বিডি জবসের হেড, আপনিও দেখছেন যে হাউ দি এন্টায়ার প্যাটার্ন অফ রিক্রুটমেন্ট ইজ অলসো চেঞ্জিং। আমরা তো জব বলছি, আবার আপনি যখন দেখছেন, আপনি যখন এই বিডি জবস নিয়ে কাজ করছেন, আপনি দেখছেন যে রিক্রুটমেন্ট প্যাটার্নও চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে এন্টায়ার হিউম্যান রিসোর্সেস থেকে শুরু করে এই যে আমরা বললাম যে জিওপলিটিক্স অফ সাপ্লাই চেইন, ওয়েপেনাইজড ইন্টারডিপেন্ডেন্স, রিসোর্স ন্যাশনালিজম, কোভিড থেকেও তো আমরা কি শিক্ষা পেয়েছি, খুব বেশি কি শিক্ষা পেয়েছি, দেখেন আপনি আপনার মানে বিজনেস অ্যাজ ইউজুয়াল। সুতরাং আমার কাছে মনে হয় যে ইটস এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড। না, বাট আমাদের ইমিডিয়েট, আমি একটু বাংলাদেশের দিকে আসি, ইমিডিয়েট ক্রাইসিসটা, সে ফর এক্সাম্পল আমরা কোভিডের পরে কিন্তু মোটামুটি এনার্জি একটা মোটামুটি লো প্রাইস এনার্জির মধ্যে ছিলাম, বাট এখন এটা অলমোস্ট কাইন্ড অফ গত 1.5-2 মাসে ডবল হয়ে গেছে। আমার এলএনজি প্রাইস বলি, ক্রুড অয়েল প্রাইস বলি, তো এই জায়গাটাতে ফার্স্ট অফ অল আমাদের মতো কান্ট্রির এনার্জি তো নিড আছে, এবং আমরা ভেরি মাচ মানে এনার্জি ইম্পোর্ট ডিপেন্ডেন্স কান্ট্রি। এটার তো একটা ইমপ্লিকেশন আমার ইকোনমিতে পড়বেই, বাট তারপরে এখন কিন্তু টাকা দিলে অনেক ক্ষেত্রে এনার্জি পাওয়া যাবে না, তাই না? যেই সিচুয়েশন হতে মানে যাচ্ছে। আমাদের সমস্যাটা কি বসু ভাই, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এভরিথিং অ্যাডহক। আজকে আমরা চিন্তা ভাবনা করছি, আশা করি নতুন সরকার এটা নিয়ে বড় রকমের লং টার্ম চিন্তা ভাবনা করবেন, কিন্তু আপনি দেখবেন যেদিন তেলের দাম কমে যাবে বিশ্ববাজারে, আমরা আবার সব ভুলে টুলে সবাই মহা আনন্দে যেভাবে চলছি। যে কারণে আপনার লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আপনি যদি আপনার স্ট্র্যাটেজিক রিজার্ভের কথাই চিন্তা করেন, কতটুকু আপনি ফোকাস করেছেন। চীনের স্ট্র্যাটেজিক রিজার্ভ দেখেন, ভারত আমাদের তো বেশিরভাগ আইটেমের ক্ষেত্রে 10-15 দিনের বেশি রিজার্ভ। এটাই তো বললাম যে মানে আপনি যত কম রিজার্ভ করবেন, স্পট মার্কেট বা এখানেই তো আপনার করাপশনের জায়গাটা হয়, রাইট? মানে আপনি স্পট মার্কেটের প্রতি আমাদের এত ইন্টারেস্ট কেন?
গুড পয়েন্ট। রাইট, আপনার তো এটা বুঝতে হবে যে 30% 40% যদি আপনি স্পট মার্কেটে রাখেন, then you are actually minting money. Somebody is paying you for $100 million oil trade. এবং যেটা আমাদের আসলে পাওয়ার প্ল্যান্ট গুলির ক্ষেত্রে হয়েছিল, যে Exactly. মানে কুইক রেন্টাল পাওয়ার Exactly. প্ল্যান্ট। ফলে আমাদেরকে বাংলাদেশকে লং টার্ম প্ল্যানে যেতে হবে, শর্ট টার্ম কোনো কিছু না। আপনার এনার্জি বলেন, ফুড সাপ্লাই চেইন বলেন, ম্যারিটাইম সাপ্লাই চেইন বলেন, কানেক্টিভিটি বলেন, আমরা এখনো চিন্তা ভাবনা করে আছি কবে ভারতের সাথে আলাপ আলোচনা করে নেপাল আর ভুটানে যাবে। আরে ভাই, নেপাল এন্ড ভুটানের মার্কেট কতটুকু, আর আপনার মায়ানমার থেকে শুরু করে থাইল্যান্ড, মায়ানমার দিয়ে চায়নার মার্কেট কত বড়। ট্রু। সো যেটা শেখানো হয় বলি, সেটাই সবাই বলতে থাকে। এবং মুশকিলটা হলো যে মানে রাজনৈতিক চিন্তা ভাবনাটা ওই জায়গায়, যে আমাদের যদি একটু নেপালে একটা রাস্তা দেয় বা ভুটানে দেয়, ইটস ইম্পর্টেন্ট। ভ্যালু এডিশন কোথায় আপনার, রাইট? আপনার এই ভারতের মাধ্যমে কি পাকিস্তান দিয়ে আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়াতে আপনার সাপ্লাই চেইন আছে কি? নাই তো। না, আমরা ধরুন গত 10-15-20 বছর ধরে বলে আসছে লুক ইস্ট, আসলে কি আমরা লুক ইস্ট করেছি? আমরা তো we haven't ever looked at each other. That's the first thing that you should do, that look at your own market. Your market is in absolutely disarray. একটা দেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারলে খুশি, মানে যে দেশে একটা গাড়ির লনজিভিটি শেষ, তারপরে তো ওটা আপনার কাছে রিকন্ডিশন করে পাঠাচ্ছে, আপনি এটা কিনতে পেরে খুশি। কিন্তু আপনি ভারতে দেখেন, দে আর প্রডিউসিং দেয়ার ওন ভেহিকেল, রাইট? আপনি কত বছর পরে এসে আপনার মাথার মধ্যে এটা ঢুকলো যে না, এখন আসলে আমার তো এনভায়রনমেন্ট বলেন, আমার ফরেন কারেন্সি চলে যেতেছে, চলে যেতেছে, এতদিন পরে এসে আপনার মাথার মধ্যে ঢুকেছে। সো দিস ইজ হাউ উই আর। না, আমরা বেশ অনেক ব্যাপার নিয়ে আলোচনা করলাম। লিটারালি উই আর ইন দ্য মিডল অফ এ ওয়ার। এখন সেই ওয়ারটা শুধুমাত্র যে কয়েকটা দেশই হচ্ছে তা তো না, পুরা বিশ্বই আসলে এই ওয়ারের পাশ War হয়েছে। is in your kitchen right now. অ্যাবসলিউটলি। সো অতএব আমাদেরকে আসলে দুটো অ্যাপ্রোচ আছে। আর মানে একটা হচ্ছে যে ঠিক আছে, আমরা একটু মানে যা হচ্ছে মানে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, মানে লেস কাইন্ড অফ নট Right. টু মাচ গেট বদার্ড অন দ্যাট। বাট আরেকটা হচ্ছে যে আমাদেরকে মানে ওয়ার্স্ট কেস সিনারিওটা নিয়েই সিনারিও অ্যানালাইসিস করে টু গেট আস আওয়ারসেলফ প্রিপেয়ার। তো সেই জায়গাটা আসলে আমরা কটটুক করছি। এবং আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এখানে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো আসলে ভেরি ইম্পর্টেন্ট। ব্যুরোক্রেটিক ইনস্টিটিউশন তো অফকোর্স ইম্পর্টেন্ট। আমাদের পার্টিকুলারলি যেহেতু আপনি ফরেন পলিসি নিয়ে কাজ করেন, আমাদের আসলে ফরেন মিনিস্ট্রি, আমাদের ডিপ্লোমেটিক ক্যাপাবিলিটি আসলে কতদূর আছে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করার জন্য, সেটাও বোধহয় এখন আসলে আমাদের নতুন করে রিভিজিট করা দরকার। তো ভিউয়ার্স, আমরা আসলে আজকে এই এপিসোড, এই মিডল অফ ওয়ারের প্রথম এপিসোডটা করলাম। এখানে আমাদের সাথে ডক্টর সাহাব উপস্থিত ছিলেন এবং আমরা অনেক ব্যাপারে কথা বললাম। আমরা ভবিষ্যৎ এপিসোডগুলিতেও অন্যান্য গেস্টদেরকে ইনভাইট করব এবং আমরা আশা করব যে আমরা আরও অনেক ব্যাপারগুলো, পার্টিকুলারলি ওয়ার রিলেটেড জিওপলিটিক্যাল যেই নিউ ইকুয়েশন চেঞ্জ হচ্ছে এবং পার্টিকুলারলি আমাদের দেশে যেই ইম্প্যাক্টগুলো হবে, সেগুলো নিয়ে আমরা আরও ডিটেল কথা বলবো, আরও সময় নিয়ে কথা বলবো। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য।